আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য এইচএসসি 24, 25 কিংবা 26 সবার একটা ভয়ের টপিক সমাস। তো সমাসের আজকের প্রথম পর্বের ক্লাসে আমি সমাসের কয়েকটা ক্লাস নিব, সেগুলো হচ্ছে ফ্রিতে থাকবে। তো সমাসের প্রথম পর্বের ক্লাসে আমি আজকে চলে আসলাম ইউসুফ আহমেদ, তোমাদের সমাজের খুঁটিনাটি যত কিছু রয়েছে এইচএসসির ক্ষেত্রে অ্যাকচুয়ালি সমাজটা কিভাবে পরীক্ষায় আসে, কিভাবে পরীক্ষা দিতে হয়, এবং আজকে সমাজের বেসিক যে কনসেপ্টটা সেটা নিয়ে আলোচনা করব। তোমার যে বেসিক জিনিসটা যদি ক্লিয়ার থাকে সমাজে, তাহলে অ্যাডমিশনে তোমার এটা কিভাবে হেল্পফুল হতে পারে সেই বিষয়ে আজকের ক্লাসটিতে বিস্তারিত আমরা আলোচনা করব। ওকে, সো শুরু করা যাক। সবাই একটু জয়েন করে নেই, দেন হচ্ছে আমরা শুরু করে দিই। তোমার এইচএসসি ব্যাচ কত এবং তোমার কলেজ কোনটা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, আমি একটু দেখতে চাই তোমার এইচএসসি ব্যাচ কত এবং তোমার কলেজ কোনটা। ওকে, বা হচ্ছে হ্যাঁ তুমি তোমার কলেজ কোনটা সেটা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আমি দেখতে চাই কে কোন ব্যাচের আছো এবং কোন কলেজ থেকে অলরেডি আমাদের সাথে যুক্ত আছো। ক্লাসটা মূলত আমাদের 5:45 শুরু হওয়ার কথা, বাট বৃষ্টি হচ্ছিল, আস্তে আস্তে একটু বৃষ্টির কারণে লেট হয়ে গেছে, যার কারণে ক্লাসে 6টা বাজে শুরু করা হয়েছে। ওকে, সো সবাই একটু এইচএসসি ব্যাচ কত তোমার একটু কমেন্ট করে জানিয়ে দাও। এইচএসসি ব্যাচ কত তোমার, ব্যাচ অ্যান্ড কলেজ কোনটা সবাই। ওকে, ব্যাচ অ্যান্ড কলেজ। আজকে আমি সমাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব, একদম বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ বেসিক পড়াবো। বেসিকটা তোমাকে আজকে আগে ক্লিয়ার করব, দেন হচ্ছে আমি টপিকে যাব, সমাজের একদম প্রকারভেদে চলে যাব। ওকে, দেন আমি টপিকে যাব। ওকে, সো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই একটু কানেক্টেড থাকো, দেন হচ্ছে আমরা আস্তে আস্তে শুরু করছি। রাফি বলছে এইচএসসি 25, এইচএসসি 24 আছে কে? মুসাফির আলম। ওকে, আমি একটু ক্লাসটা প্রথমে শেয়ার করে দেই। ঠিক আছে, ক্লাসটা প্রথমে একটু আমি শেয়ার করি। ওকে, এইচএসসি 24 সৌরভ আছে, এইচএসসি 26 কক্সবাজার সিটি কলেজ, রায়ান আছে এইচএসসি 25। ওকে, সো 25, 26, 24 যাই হোক না কেন, তোমার ব্যাচ যেটাই হোক না কেন, সমাজটা ইম্পর্টেন্ট, সবার জন্য সমাজ কাজে লাগবে, কারণ সমাজটা শর্ট সিলেবাসের আমাদের অংশ। ওকে, সো সবাই একটু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকি। ভাইয়া একটু 2টা মিনিট সময় নেই, সবাই একটু টাইমলাইন শেয়ার করে দেই, দেন হচ্ছে আমরা চলে যাবো আমাদের আজকের মূল আলোচনা। ওকে, টাইমলাইন শেয়ার করি, সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখি। টাইমলাইন শেয়ার করে সবাই একটু শেয়ার ডান লিখি, সবাই একটু শেয়ার ডান লিখি। ওকে, টাইমলাইন শেয়ার করে সবাই একটু শেয়ার ডান লিখি। যদি আর পিডিএফ কিভাবে পাবো সেটা আমি ক্লাসের পর বলে দিব। ওকে, শেয়ার করলে পিডিএফ পাবা, শেয়ার করে অবশ্যই টাইমলাইন শেয়ার করে স্ক্রিনশটটা পেজে দিলেই পিডিএফ পাবা, এবং পিডিএফটা কিভাবে দেওয়া হবে সেটা আমি বলে দিব। তবে প্রথম শর্তটা হচ্ছে কি, পিডিএফ পাওয়ার জন্য টাইমলাইন শেয়ার করে স্ক্রিনশটটা পেজে দিতে হবে। আরেকটা জিনিস, আজকে তোমাদের পার্টিসিপেশনের উপরে ডিপেন্ড করে যে সমাজের পুরো টপিকটা আমি যাচ্ছিলাম সমাজটা ফ্রিতে তোমাদেরকে দেওয়ার জন্য ক্লাসটা। সো আজকে তোমাদের পার্টিসিপেশনের উপর ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি সমাজের ফ্রি ক্লাসগুলো আমি দিব কিনা। সো সবাই একটু টাইমলাইন শেয়ার করি, বন্ধুদেরকে মেনশন করি, সবাই 5জন 10জন যা আছে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো, তাহলে হচ্ছে আমি অ্যাকচুয়ালি ডিসিশন নিব যে সমাজের সব পুরো টপিকটা আমরা ফ্রিতে দিব কিনা আমি। ওকে, সো আজকে সমাজের ক্লাসটা করো, ইনশাল্লাহ দেখবা তোমার জন্য সমাজের যে বিষয়গুলো রয়েছে, ভয়ের বিষয়টা সেটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো পিডিএফ এর জন্য সবাই একটু টাইমলাইন শেয়ার করে অ্যাসেসটা হচ্ছে পেজে দিতে হবে, আর আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে শেয়ার ডান। ওকে, পিডিএফ পেতে কি করতে হবে, সবার টাইমলাইন শেয়ার করতে হবে, এবং সেই অ্যাসেসটা হচ্ছে কি পেজে দিতে হবে, সেই অ্যাসেসটা পেজে ফরওয়ার্ড করতে হবে। ওকে, সেই অ্যাসেসটা কি পেজে ফরওয়ার্ড করতে হবে। ওকে, সো চলে যাই আমরা আজকের মূল আলোচনায়, তা হচ্ছে কি সমাস, এইচএসসি লেকচার বাংলা সেকেন্ড পেপার লেকচার 1। সো এরকম লেকচার যদি 2 দেখতে চাও, 3 দেখতে চাও, 4 দেখতে চাও, তাহলে অবশ্যই আজকের পার্টিসিপেশনের উপর ডিপেন্ড করে। ওকে, যেমন গত পর্বে ক্লাসে প্রায় 250 স্টুডেন্ট ছিল, আজকের ক্লাসে মাত্র 40 জন দেখতেছে এখনো, এটা সম্ভবত হয়তো বা টাইমিংটা ঠিক নেই ক্লাসের। তাও সবাই একটু মেনশন করি, ফ্রেন্ডদেরকে শেয়ার করি। ওকে, আসো চলে যাই সমাজের বেসিক যে আলোচনা সেটাই আমরা চলে যাই একটু, সমাজ শব্দের অর্থটা কি। আচ্ছা, সমাজের বেসিক আলোচনা যাওয়ার আগে আমি সমাজটা তোমাদের পরীক্ষার হলে কিভাবে আসবে, মানে তোমার বোর্ড পরীক্ষায় কিভাবে দিবা, কারণ অনেকেই 26 আসো, তোমরা অনেকে এখনো জানো না যে অ্যাকচুয়ালি সমাজ পরীক্ষা কিভাবে আসে, তুমি কিভাবে অ্যান্সার করবে, সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। বা 24-এরও অনেকে আছে যে বাংলা, আরে বাংলা পড়া লাগে কিনা, লাগে নাকি, বাংলা তো এমনিই পারি। সো অনেকে জানো না যে অ্যাকচুয়ালি পরীক্ষার হলে সমাজটা কিভাবে আসবে অ্যান্ড সমাজটা কিভাবে তুমি উত্তরপত্রে অ্যান্সার করবা, খাতায় অ্যান্সার করবা। আসো, তোমাকে 8টা শব্দ দেওয়া থাকবে কি প্রশ্নে, একটু আমি বলে দিই প্রথমে, প্রশ্নে 8টি শব্দ দেওয়া থাকবে। ওকে, 8টি শব্দ দেওয়া থাকবে, শব্দ দেওয়া থাকবে এবং বলবে এর ব্যাস বাক্য সহ কি বলবে, অ্যান্সার কি চাবে, অ্যান্সার চাবে হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়, সমাস
নির্ণয়। ওকে, সো তোমার ব্যাস বাক্য লিখতে হবে এবং সমাসের নামটাও লিখতে হবে। ঠিক আছে, কিভাবে লিখবা? 8টা থেকে তোমার কয়টা দিতে হবে? 8টা থেকে তোমার 5টা অ্যান্সার করতে হবে। 5টা যদি তুমি কারেক্টলি অ্যান্সার করতে পারো তাহলে 5 নাম্বার তোমার কনফার্ম। ওকে, সো 8টা থেকে কয়টা? 5টা। আমি যদি তোমাকে প্রথমে হচ্ছে কি দিই, একটা কিভাবে খাতায় লিখবা সেটা একটা ছক এঁকে দিই যে এইভাবে অ্যাকচুয়ালি লিখতে হবে। ওকে, প্রথমে যে ছক করবা, 3টা ভাগ করবা। প্রথম ভাগে লিখবা প্রদত্ত শব্দ। কি? প্রদত্ত শব্দ, অর্থাৎ প্রশ্নে যেটা থাকবে। এরপর কি লিখবা? ব্যাস বাক্য। কি? ব্যাস বাক্য। এরপর কি লিখবা? সমাসের নাম। সমাসের নাম। ওকে, সমাসের নাম। সো প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম। সাপোজ মনে করো তোমার প্রশ্নে একটা সমাস ছিল, সেটাই শব্দ দেওয়া ছিল কি? সিংহাসন। ওকে, সিংহাসন। সো প্রদত্ত শব্দ কি? প্রশ্নে আমার কি দেওয়া আছে? সিংহাসন দেওয়া আছে। প্রদত্ত শব্দে কি লিখবা? সিংহাসন লিখবা। ওকে, সিংহাসন লিখবা। এর ব্যাস বাক্য কি? এই যে ব্যাস বাক্য যেটা, সেটা ব্যাস বাক্যের ঘরে লিখবা। সিংহ চিহ্নিত আসন। চিহ্নিত আসন। ওকে, আসন ব্যাস বাক্য হইল। কোন সমাস? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য পদলোপী কর্মধারয়। ওকে, কর্মধারয় সমাস। ওকে, কর্মধারয় সমাস। সো এভাবে লিখতে হবে যে তোমার প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম, দেন টান দিয়ে দিবা, তারপর আবার 2 নাম্বার যে প্রদত্ত শব্দ আছে সেটা দিয়ে ব্যাস বাক্য দিয়ে সমাসের নাম। সো উত্তরপত্রে তুমি অ্যান্সারটা ঠিক এভাবেই করবা। ওকে, ছক আকারে সুন্দর করে সাজিয়ে করবা, তাহলে শিক্ষকের নজর কাটতে তোমার ইজি হয়ে যাবে। অনেকে আছে কি করে, প্রদত্ত শব্দ না দিকে জাস্ট সিংহাসন লেখে, টান দেয়, ব্যাস বাক্য লেখে, টান দেয়, সমাসের নাম লেখে। সো এভাবে দিলে অ্যাকচুয়ালি শিক্ষকের নজরটা কারা হয় না, মানে শিক্ষকের চোখে এটা একটু উল্টো পাল্টো লাগে। যার কারণে ছক করে তুমি এভাবে সুন্দর করে লিখবা, দেখবা হচ্ছে ভালো একটা তোমার মানে একটা গুড ইমপ্রেশন তৈরি হবে শিক্ষকের, যে ছেলেটা খুব সুন্দরভাবে সাজিয়ে লিখতেছে, তার মানে সামনে তার লেখাগুলো সাজানো হবে, সুন্দর হবে। সো একটা ভালো একটা ভাইব চলে আসে শিক্ষকের মনে। সো তোমার ভালো নম্বর পাওয়ার, সামনে যে তোমার রিটার্নটা, সেই রিটার্নের উপর তোমার ভালো নম্বর পাওয়ার একটা সুযোগ থেকে যায়। সো অ্যাকচুয়ালি কিভাবে অ্যান্সার করবা সেটা আমি আশা করছি সবাই ক্লিয়ার করে দিলাম। শিলামণি আসছে 26। ওকে, থ্যাংক ইউ। সবাই একটু কয়েকজন বন্ধুকে মেনশন করে দেই অ্যান্ড হচ্ছে আমরা শেয়ার করি। আমি এখন মাত্র শেয়ার দেখলাম একটা, এত কিপটা কেন তোমরা? মাত্র আমি শেয়ার দেখছি একটা শেয়ার। সো আমি চাচ্ছি যে পিডিএফ কিন্তু শেয়ার না হলে যারা হচ্ছে শেয়ার দিবা টাইমলাইনে তারাই পিডিএফ পাবা। আমি অলরেডি বলে দিয়েছি, টাইমলাইন শেয়ার করে স্ক্রিনশটটা পেজে দিলেই পিডিএফ পাবা, আদারওয়াইজ পিডিএফ পাবা না। ওকে, আসো। আর যদি মনে করো যে বই থেকে পড়বো, অনেক বই তো অনেক রকম লেখা আছে, সো গোলমেল হয়ে যাবে। অ্যাকচুয়ালি ক্লাসটা করো, তাহলে সমাজটা বুঝতে পারবে। আসো, সমাস অর্থ কি? সমাস অর্থ মূলত সংক্ষেপণ, মিলন বা একাধিক পদের একপদীকরণ। ওকে, সমাস মানে হচ্ছে সংক্ষেপণ। সংক্ষেপণ মানে কি? ছোট করে আনা, রাইট? মিলন, একাধিক, মিলনটা হচ্ছে কি? মানে 2টা পদ বা একের অধিক পদের মিলন হওয়া। আর একাধিক পদের একপদীকরণ মানে কি? মানে একের অধিক পদ থাকবে। লাইক এই জিকটাকে একটা এক্সাম্পল দিলাম, সিংহ চিহ্নিত আসন। এখানে কয়টা পদ আছে? 3টা পদ আছে, রাইট? সিংহ একটা পদ, চিহ্নিত একটা পদ, আসন একটা পদ। এই 3টা পদকে যে একাধিক পদ, মানে 3টা পদকে একপদীকরণ, একটা পদে রূপান্তর করছে কে? সিংহ চিহ্নিত আসন। একাধিক পদকে একটা পদে রূপান্তর করছে কে? সিংহাসন, রাইট? সো একাধিক পদকে একপদীকরণ মানে এটা হচ্ছে কি? সমাসের অর্থ। ওকে, পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট 2 বা ততোধিক পদের একপদীকরণকে সমাস বলে। অ্যাকচুয়ালি এটা তোমাদের মূলত মানে আমি বেসিক টাস্কে দেখাচ্ছি, দেন আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করবো। আসো, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। এইটা তুমি যদি এখন থেকেই ক্লিয়ার করে রাখতে পারো, তোমার এইচএসসিতে তো তোমার সমাস ভুল হওয়ার সম্ভাবনা মানে একদম না, থাকবেই না। প্লাস অ্যাডমিশনে তোমার অনেক কাজে লাগবে। এটা অ্যাডমিশনে অনেক বেশি কাজে লাগবে। সো একটু আচ্ছা আমি বুঝাই তোমাদেরকে জিনিসটা অ্যাকচুয়ালি কি। আসলে দেখো, আমরা এডুকেশন থেকে যারা ক্লাস নেই তারা মূলত অ্যাডমিশনের ক্লাস নেই। সো তুমি এইচএসসির পরে তোমার অ্যাডমিশনের যাত্রা, রাইট? সো এইচএসসি অ্যাডমিশনের যারা ক্লাস নেয় তারাই যখন আবার এইচএসসিতে ক্লাস নেয়, তখন তোমার প্রত্যেকটা জিনিসের সাথে কি, প্রত্যেকটা টপিকের সাথে তোমার অ্যাডমিশন রিলেট করে বুঝিয়ে দিবে। সো এখন থেকেই তুমি যদি এই ধারণাটা তোমার মাথায় থাকে যে অ্যাডমিশনে কি রকমের কোশ্চেন আসে, আমার এইচএসসিতে কিভাবে পড়লে আমার অ্যাডমিশনের যাত্রাটা সহজ হবে, সো যখন তুমি একটা কম্বাইন্ড প্যাকেজ ধরতে গেলে পেয়ে যাচ্ছ আমাদের থেকে, তখন হচ্ছে কি তোমার অ্যাডমিশন যাত্রাটা খুব সহজ হয়ে যাবে। সো এই কারণেই হচ্ছে আমি তোমাদেরকে সমাজ তোমার এইচএসসিতে কিভাবে আসবে
সেটাও ক্লাসে বলে দিই, অ্যাডমিশনে কি কোনটা কোনটা কাজে লাগবে সেটাও আমি ক্লাসে বলে দিই। দেখবা এখন না বুঝাও, কিন্তু ভবিষ্যতে সামনে যখন আমার কাছে পড়ো বা যার কাছেই পড়ো, যার কাছেই যাও, দেখবা হচ্ছে এই জিনিসগুলো তখন সেও তোমাকে পড়াচ্ছে, তখন তোমার মাথায় আসবে ইউসুফ ভাই কোনো না কোনো সময় আমাকে এটা পড়াইছিল। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু খুব কাজে লাগবে। ওকে, আসো পরবর্তীতে যাই। সমাসের উপাদান বা প্রতীতি বা সমাসের অংশ। ওকে, সমাসের উপাদান অথবা প্রতীতি, প্রতীতি, প্রতীতি অথবা কি প্রতীতি অথবা কি অংশ, অথবা কি অংশ। কয়টা? সমাসের উপাদান, প্রতীতি বা অংশ হচ্ছে 5টি। কয়টি? 5টি। ওকে, সমাসের উপাদান, প্রতীতি বা অংশ হচ্ছে কয়টা? 5টা। কি কি? দেখো, একটা হচ্ছে সমস্ত পদ, যেটা হচ্ছে সমাসবদ্ধ পদ বলা হয়, যেটাকে আমি এক্সাম্পল দিচ্ছি, একটু ওয়েট করো। আরেকটা হচ্ছে কি সমস্যমান পদ, এরপর হচ্ছে কি পূর্ব পদ, এরপর কি উত্তর পদ বা পরপদ, এবং 5 নম্বরটা কি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সো এইগুলাকে বলা হয় কি সমাসের প্রতীতি বা উপাদান। ওকে, এগুলাকে কি বলা হয়? সমাসের প্রতীতি বা উপাদান। এইগুলা তোমার অ্যাডমিশনে অনেক বেশি কাজে লাগবে। আর এই জিনিসটা তোমার এইচএসসির ক্ষেত্রে যদি বুঝে যাও খুব সহজে, তাহলে তোমার এইচএসসিতেও তুমি খুব সহজে মানে বুঝতে পারবা জিনিসটা, রিলেট করে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার অনেক কাজে লাগবে এই জিনিসটা। ওকে, আর এই জিনিসটা বুঝতে হবে কেন সেটা আমি বলতেছি, এইচএসসিতে এই জিনিসটা কেন বুঝতে হবে সেটা আমি বলছি একটু পরেই। ওকে, আসো এখন দেখি। তো সমাসের উপাদান বা প্রতীতি বা অংশ কয়টা ভাইয়া? 5টা। রাইট? কি কি? সমস্ত পদ। সমস্ত পদ কোনটা? ফর এক্সাম্পল আমি যে শুরু থেকে একটা এক্সাম্পল দিয়ে আসতেছি, সিংহাসন। রাইট? সিংহাসন, আমি এটাকে ভাঙলাম কি সিংহ চিহ্নিত আসন, আসন। ওকে, সিংহ চিহ্নিত আসন। বলতো এইখানে সমস্ত পদ কোনটা? একটু তোমরা কমেন্ট করে জানায় দাও। এই যে সিংহাসন শব্দটার মধ্যে সিংহ চিহ্নিত আসন মানে পুরো যে আমি লিখলাম, এটার মধ্যে সমস্ত পদ কোনটা? একটু আমাকে কমেন্ট করে বলো। ওকে, একটু আমাকে কমেন্ট করে বলো। ভাইয়া তৎপুরুষ কর্মধারয় বহুব্রী বুঝাই দেন, সমাসের এই 3টা প্রবলেম আছে, এই 3টা আমরা পারি না ব্যাস বাক্য নির্ণয় করতে, এক্সামে কোশ্চেন আসলে। বললাম তো আজকের রেসপন্সের উপর ডিপেন্ড করে, আমি পুরো সমাজটাই ফ্রিতে ক্লাস নিব। যদি আজকে তোমরা মাত্র 50 জন, যদি আজকে 100 ক্রস করাইতে পারো, সেটা মেনশন দেওয়া হোক, শেয়ার দেওয়া হোক, কলেজের গ্রুপে যেভাবে হোক, আজকে যদি 100 স্টুডেন্ট আনতে পারো ক্লাসের মধ্যে, তোমরা তোমাদের দায়িত্ব সেটা, তাহলে আমি হচ্ছে সমাসের পুরো টপিকটা আমি ফ্রিতে সার্ভিস মানে ক্লাস নিয়ে দিব। ওকে, সে আজকে দ্বন্দ্ব সমাস পড়াবো, নেক্সট ক্লাসে কর্মধারয়, এরপর তৎপুরুষ, এরপর বহুব্রী, এরপর অব্যয়ী ভাব, মানে 5টা ক্লাস নিব টোটাল। ওকে, সো সেটা হচ্ছে ডিপেন্ড করে তোমাদের উপর। ওকে, সৌরভ সরকার বলছে সিংহাসন, ভেরি গুড। ব্যাস বাক্য ব্যাংকে বের করব, আচ্ছা প্রবলেম বুঝে দিয়েছে। ব্যাস বাক্য কিভাবে বের করবা? থাকো, বুঝিয়ে দিব, সমস্যা নাই, ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। ব্যাস বাক্য বের করা শিখে দেন, দিব একটু ওয়েট করো। আমি বেসিকটা বুঝাইলেই তুমি ব্যাস বাক্য কিভাবে বের করতে পারবা মানে সেটা নিজেই বুঝে যাবা, প্লাস আমি দেখাই দিব, একটু ওয়েট করো। ওকে, ঠিক আছে ভাইয়া, আসো। সো সবাই একটু মেনশন বা শেয়ার করি, তাহলে স্টুডেন্ট আসুক, তার তোমার ফ্রেন্ডরাও বুঝতে সহজ ইজি হবে তোমাদের। ওকে, আসো। সো এইখানে হচ্ছে কি সমাসের, আমি একটা কোশ্চেন করছিলাম যে ভাইয়া যে সমাসের উপাদান 5টা উপাদান, উপাদান কয়টা? 5টা। এই 5টার মধ্যে কি বলছি? সমস্ত পদ একটা, সমস্যমান পদ একটা, পূর্ব পদ একটা, পরপদ বা উত্তর পদ একটা, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য একটা। মানে প্রত্যেকটা সমাসের মধ্যেই 5টা উপাদান থাকে। এই জিনিসটা মাথায় রাখবা, প্রত্যেকটা সমাসের মধ্যে 5টা উপাদান থাকে। সো আমি কি কোশ্চেন করছিলাম তোমাদেরকে যে ভাইয়া সমাসের যে 5টা উপাদান, এখানে আমি একটা সমস্ত মানে সমাস দিছি কি সিংহাসন, ব্যাস বাক্য কি সিংহ চিহ্নিত আসন, এটার মধ্যে সমস্ত পদ কোনটা আমি কোশ্চেন করছিলাম। ওকে, সৌরভ বলছিল সিংহাসন, দেন হচ্ছে কে বলছে? সুমাইয়া বলছে সিংহাসন, ভেরি গুড। সো সমস্ত পদের আরেকটা নাম কি? সমাসবদ্ধ পদ। ওকে, আমি একটু এটা মুছে দেই এই অংশটুকু। সো সমস্ত পদের আরেকটা নাম কি? সমস্ত পদ বলতে পারো, এইটাকে কি সমস্ত পদ বলতে পারো, অথবা সমাসবদ্ধ পদ বলতে পারো, বদ্ধ পদ বলতে পারো। ওকে, সমাসবদ্ধ পদ বলতে পারো। দেখো এটা সমাসবদ্ধ পদ কিভাবে সেটা বুঝাচ্ছি, আসো। এরপর কি সমস্যমান পদ, এটা একটু বাদ রাখি। এইখানে পূর্বপদ কোনটা এবং উত্তরপদ বা পরপদ কোনটা বের করো একটু। পূর্বপদ কোনটা এবং পরপদ বা উত্তরপদ কোনটা? পরপদের আরেকটা নাম উত্তরপদ বা শেষ পদ। সো পূর্বপদ কোনটা, পরপদ কোনটা, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো। জান্নাত বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে,
পূর্বপদ কোনটা, পরপদ কোনটা। আমি ব্যাস বাক্য কিভাবে নির্ণয় করতে হয় আমি একটু পরে আসতেছি, কিছুক্ষণ পরেই আসবো, একটু ওয়েট করো। লিপি বলছে সিংহাসন, সেটা হচ্ছে কি সমস্ত পদ। পূর্বপদ কোনটা এবং পরপদ কোনটা সেটা একটু আমি দেখতে চাচ্ছি। ওকে, সিংহ পূর্বপদ, সুলতানা বলছে, তানজিম বলছে। ওকে, সিংহ পূর্বপদ, ভেরি গুড। সিংহ কি, সিংহ হচ্ছে পূর্বপদ। ওকে, পূর্বপদ। সিংহাসনটা কি, সমস্ত পদ, সমস্ত পদ। এইটাই তোমার পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে, মনে রাখবা। পরীক্ষার প্রশ্নে কে দেওয়া থাকবে, সমস্ত পদ দেওয়া থাকবে, তোমার ব্যাস বাক্য এবং সমাসের নাম নির্ণয় করতে হবে। ওকে, সিংহ পূর্বপদ। আর পরপদ হলো আসন, ভেরি গুড। পরপদ কে, পরপদ হচ্ছে আসন। ওকে, পরপদ হচ্ছে আসন। এই যে পূর্বপদকে এখানে সিংহ, পরপদ হচ্ছে আসন। এই সিংহ চিহ্নিত আসন পুরোটাকে কি বলা হয় একসাথে, এই পুরোটাকে একসাথে কি বলা হয়, পুরোটাকে একসাথে বলা হয়, তিনটাকে একসাথে বলা হয় কি, ব্যাস বাক্য। ওকে, ব্যাস বাক্য। তার মানে আমরা সমাসের অংশ পাইছি কয়টা, এখানে দেখো, সিংহাসন হচ্ছে সমস্ত পদ একটা অংশ, সিংহ হচ্ছে পূর্বপদ দুইটা, আসন হচ্ছে পরপদ তিনটা, ব্যাস বাক্য হচ্ছে কি সিংহ চিহ্নিত আসন, পুরোটা হচ্ছে কি ব্যাস বাক্য চারটা। এখন একটা মিসিং না, এই যেটা মিসিং না, এটা মিসিং না। ওকে, এটা মিসিং না। সো সমস্যমান পদ কোনটা? এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া পূর্বপদ পাইলাম, পরপদ পাইলাম, ব্যাস বাক্য পাইলাম, সমস্ত পদ পাইলাম, সমস্যমান পদ কোনটা? ওকে, দেখো, সমস্যমান পদ হচ্ছে ব্যাস বাক্যের মধ্যে যতগুলা পদ থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে সমস্যমান পদ। কি কি বলছি আমি, ব্যাস বাক্যের মধ্যে যতগুলা পদ থাকবে, এখানে ব্যাস বাক্যের মধ্যে কয়টা পদ আছে, তিনটা পদ আছে। কি, সিংহ চিহ্নিত আসন, এই তিনটা পদই নিজেরা এক একটা সমস্যমান পদ। সিংহাসন হচ্ছে পূর্বপদ, আবার একটা সমস্যমান পদ, সমস্যমান পদ। ওকে, চিহ্নিত হচ্ছে একটা সমস্যমান পদ, আসন হচ্ছে পরপদ, আবার একটা সমস্যমান পদ। ওকে, সবাইকে এটুকু ক্লিয়ার? চিহ্নিত সমস্যাপদ, শুধু চিহ্নিত সমস্যমান পদ না, সিংহ সমস্যমান পদ, চিহ্নিত সমস্যমান পদ, আসন সমস্যমান পদ। অর্থাৎ ব্যাস বাক্যের মধ্যে যতগুলা পদ থাকবে প্রত্যেকটাই এক একটা সমস্যমান পদ। ক্লিয়ার? ওকে, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আসো। আমি যদি বলি ঘর জামাই, দেখো আমি যদি বলি এই আরেকটা এক্সাম্পল দিলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে, ঘর জামাই। ওকে, কারো কি ঘর জামাই হওয়ার ইচ্ছা আছে? কারো কি ঘর জামাই হওয়ার ইচ্ছা আছে? থাকলে একটু কমেন্ট করে জানাও যে ভাই আমার ঘর জামাই হওয়ার অনেক ইচ্ছা। ওকে, ঘর জামাই কি, ঘরে আশ্রিত, আশ্রিত জামাই। ওকে, ঘরে আশ্রিত জামাই। এইখানে এইটা কি, সমস্ত পদ, রাইট, সমস্ত পদ। এইটা কি, পূর্বপদ। জামাই কি, পরপদ বা শেষ পদ। ঘরে আশ্রিত জামাই কি, ঘরে আশ্রিত জামাই হচ্ছে ব্যাস বাক্য, ব্যাস বাক্য। এন্ড এর মধ্যে এই যে ব্যাস বাক্যের মধ্যে কয়টা পদ আছে, ঘরে আশ্রিত জামাই তিনটা পদ আছে। এই তিনটা পদই প্রত্যেকে হচ্ছে কি এক একটা সমস্যমান পদ। ওকে, সমস্যমান পদ। ওকে, আচ্ছা। আলহামদুলিল্লাহ কি, হ্যাঁ ও বলছে আসিফ ভাই, আচ্ছা ঠিক আছে। বুদ্ধি থাকলে ঘর জামাই যেতে হয় না, আচ্ছা ঠিক আছে। সিংহ ও আসনের মাঝে চিহ্নিত শব্দটি কিভাবে বুঝবো একটু বুঝেন। সেটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস পড়াবো যেদিন, সেদিন হচ্ছে বুঝিয়ে দিব। বাট আজকে তো কর্মধারয় সমাস পড়াবো না, আজকে পড়াবো দ্বন্দ্ব সমাস। ওকে, আজকে পড়াবো দ্বন্দ্ব সমাস। আস্তে আস্তে ধাপে ধাপে আগাই আমরা, কারণ একসাথে একদিনে তুমি সব শেষ করতে পারবে না, এটা মানতে হবে। আমরা ধাপে ধাপে আগাই, তাহলেই পারবে। ওয়েট করো, আসো। সো অ্যাকচুয়ালি এই জিনিসটা আশা করি সবাই ক্লিয়ার। দেখো, এটা এই জিনিসটা অলরেডি আমি বুঝাইছি। এখানে সমাস চিহ্নিত করার প্রধান উপায়, আসেন। পূর্বপদের অর্থের প্রাধান্য থাকলে অব্যয়ীভাব সমাস, পরপদের অর্থের প্রাধান্য থাকলে তৎপুরুষ কর্মধারয় বা দ্বিগু সমাস, উভয় পদের অর্থের প্রাধান্য থাকলে দ্বন্দ্ব সমাস, কোন পদের অর্থের প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো অর্থের সৃষ্টি হলে বহুব্রীহি সমাস। আসো, এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন আছে, জানা প্রয়োজন আছে এই জিনিসটা। সো এই জিনিসটা কিভাবে কাজে লাগবে, সমাস চিহ্নিতের উপায় কি, যদি পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে অব্যয়ীভাব, পরপদের তৎপুরুষ দ্বিগু কর্মধারয়, উভয় পদের দ্বন্দ্ব এবং কোনো পদের প্রাধান্য না থাকলে দ্বিগু
তোমার বহুব্রীহি সমাস। কয়টা ক্লাস হবে ডিপেন্ড করে, 5টা ক্লাস নিব যদি তোমরা সবাই ভালো পার্টিসিপেট মানে ক্লাসে উপস্থিত থাকো। ওকে, তাহলে 5টা ক্লাস নিব। আসো, তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আরো একটু ইজিলি বুঝিয়ে দিই। আসো, মনে করো একটা ছেলে একটা মেয়ে। ওকে, একটা ছেলে আছে একটা মেয়ে আছে, ঠিক আছে, একটা ছেলে একটা মেয়ে। সো ছেলেটাকে ধরবা কি পূর্বপদ, কি ধরবা পূর্বপদ, মেয়েটাকে ধরবা কি পরপদ, পরপদ। ওকে, পূর্বপদ আর পরপদ। মনে রাখবা পূর্বপদে অলওয়েজ উপসর্গ, উপসর্গ যদি পূর্বপদে উপসর্গ থাকে, উপসর্গ পারো না, উপসর্গ পারো না, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। ছেলেটাকে ধরবা পূর্বপদ, মেয়েটাকে ধরবা পরপদ। যদি পূর্বপদে উপসর্গ থাকে তার মানে সেটা কি, সেটা হচ্ছে অব্যয়ভ সমাস। যদি পূর্বপদে উপসর্গ থাকে তাহলে সেটা অব্যয়ভ সমাস, সোজা হিসাব। ওকে, এখানে কোনো ঝামেলা নাই, এখানে কোনো ঝামেলা নাই। ভাইয়া একটু তাড়াতাড়ি করেন, সময় খুব কম। কেন, তোমার কি বিয়া লাগছে? তোমার যদি তাড়া থাকে তুমি যাইতে পারো, তোমার এদিকে কেউ আমি উপদেশ চাইনি, অ্যাডভাইস চাইনি যে আমি তাড়াতাড়ি করব কি আস্তে করব। ওকে, আসো। সো যদি পূর্বপদ পদে উপসর্গ থাকে তাহলে সেটা কি অব্যয়ভ সমাস। আসো, উপসর্গটা কি? এখন উপসর্গ কি অলরেডি আমরা জানি, বাংলা উপসর্গ কয়টা আছে? 21টা আছে, তৎসমাসে 20টা। বাংলা উপসর্গ কি? অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উনা, কত, কু, নি, পাতি, ভি, বর, রাম, স, সা, সু, হা। তৎসমাসে কি? প্র, পরা, অপশমনী, অনু, অব, নির, দুর্বি, অদিশু, উৎপরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। সো পূর্বপদে উপসর্গ যে কোনো উপসর্গ থাকলেই সেটা কি আমার অব্যয়ভ সমাস। ওকে, আশা করছি ক্লিয়ার। এরপর আসো পরবর্তীতে যাই। পরবর্তী কি আছে? পরবর্তীতে হচ্ছে পরপদ। পরপদ কারে বলছিলাম আমি ভাইয়া? মেয়েদের, রাইট? এখন মেয়েদের মুড সুইং হয় একটু বেশি, তাই না? মেয়েদের একটু মুড সুইং হয় বেশি। সো তাদের যেহেতু মুড সুইং 3 ধরনের, কয় ধরনের? 3 ধরনের। কি কি? দ্বিতক। মুড সুইং বেশি হয় কারণ সে বলে না আমি একবার দ্বিগু সমাস, আমি একবার তৎপুরুষ সমাস, না আমি একবার কর্মধারয় সমাস। ওকে, সো মনে রাখবা ছেলেটা যেহেতু পূর্বপদ, পূর্বপদ কোন সমাস হয়? পূর্বপদ হয় অব্যয়ভ সমাস। মেয়েটাকে ধরবা পরপদ, পরপদ কোন সমাস হয়? পরপদ হচ্ছে দ্বিগু হয়, তৎপুরুষ হয়, কর্মধারয় হয়। যখন তাদের মাঝখানে মনে করো আই লাভ ইউ টু বলা বলি হয়েছে, মানে প্রেম ভালোবাসা একটু হয়ে গেছে, তখন দুইজনের কি মিলন হয়ে গেছে না? দুইজনেরই অর্থের প্রাধান্য পায় সেখানে। এখানে তো আলাদা আছে, এখানে আলাদা আছে, মানে তাদের মধ্যে কোনো চেনা জানা নাই, সে একটা আননোন পারসন, সে একটা আননোন পারসন। সো প্রথমে যখন ছেলেটা আননোন পারসন ছিল, সে পূর্বপদ ছিল, তার কোন অর্থের প্রাধান্য ছিল? অব্যয়ভাবের। মেয়েটা যখন আননোন পারসন ছিল, সে একটা আলাদা একটা পার্সন ছিল। মেয়েটার মুড সুইং হচ্ছে 3 রকমের। কি কি? দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়। অর্থাৎ পরপদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে? দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়। পূর্বপদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে? অব্যয় সমাসে। যখন তাদের মাঝখানে প্রেম হয়েছে তখন কি একজন, সাপোজ ছেলেটা বলছে আই লাভ ইউ, মেয়েটা বলছে আই লাভ ইউ টু। সো রিপিট হচ্ছে না, মানে দুইজনেরই কি অর্থের প্রাধান্য পাচ্ছে এখানে, ওয়ান কাইন্ড অফ দুইজনেরই কথার ভ্যালু আছে। যখন ভ্যালু থাকবে তখন সেটা হয়ে যাবে কি উভয় পদ প্রধান। ওকে, উভয় পদ প্রধান। কোন সমাস? উভয় পদ প্রধান হচ্ছে দ্বন্দ্ব সমাস। কোন পদ প্রধান? উভয় পদ প্রধান হচ্ছে দ্বন্দ্ব সমাস। যখন মনে করো তাদের মাঝখানে একদম থার্ড পার্সন চলে আসছে, রাইট? থার্ড পার্সন চলে আসছে। এখন সাপোজ মনে করো ছেলেটার জীবনে একটা মেয়ে চলে আসছে। এখন মেয়েটা যখন ছেলেটারে বলে আই লাভ ইউ, ছেলেটা রেসপন্স করে না। ওকে, কেন করে না? কারণ তার জীবনে একটা থার্ড পার্সন চলে আসছে। সো এরকম যখন পূর্বপদ পরপদ কোন পদেরই অর্থের প্রাধান্য পাবে না, তখন সেটা কি হয়ে যাবে? বহুব্রীহি সমাস, অন্য পদ প্রধান। ওকে, অন্য পদ প্রধান অর্থাৎ বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস। ওকে, সো অ্যাকচুয়ালি এই জিনিসটা কেন বুঝাইছি একটু সামারি করে দিই। প্রথমে একটা ছেলে একটা মেয়ে নিবা, ছেলেটাকে ধরবা পূর্বপদ, মেয়েটাকে ধরবা পরপদ। পূর্বপদে উপসর্গ থাকলেই সেটা কি? সেটা হচ্ছে অব্যয়ভ সমাস। পরপদ যেহেতু মেয়েটা 3 ধরনের মুড আছে, একটা হচ্ছে দ্বিগু, একটা হচ্ছে তৎপুরুষ, একটা হচ্ছে কর্মধারয়। অর্থাৎ পরপদে কোন সমাস হয়? পরপদের অর্থের প্রাধান্য পেলে কোন সমাস হয়? দ্বিগু হয়, তৎপুরুষ হয়, কর্মধারয় হয়। এবং যখন তাদের মাঝখানে প্রেম ভালোবাসা হয় তখন কি দুজনের কথার ভ্যালু থাকে। সো দুজনের কথার যখন ভ্যালু থাকবে তখন সেটা হয়ে যাবে উভয় পদ প্রধান দ্বন্দ্ব সমাস। এবং ফাইনালি যদি তাদের মাঝখানে একজন থার্ড পার্সন চলে আসে, তখন ছেলে মেয়ে অর্থাৎ পূর্বপদ পরপদ কোনো পদেরই অর্থের প্রাধান্য না পেয়ে সম্পূর্ণ নতুন একজনের অর্থের প্রাধান্য পাইলে সেটা হয়ে যায় কি? বহুব্রীহি সমাস। অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে
সামারি। ওকে, সো সমাস চিহ্নিতকরণের উপায় এটাই হচ্ছে, তুমি সমাস কিভাবে চিহ্নিত করবে, মানে সমাসের নামটা কিভাবে বের করবা, সেটা দ্বিগু সমাস, সেটা তৎপুরুষ, সেটা কর্মধারয়, সেটা বহুব্রী, নাকি সেটা দ্বন্দ্ব, নাকি সেটা অব্যয়ীভাব, মানে সমাসের নামটা কিভাবে বের করবা, এই ফরম্যাটই অ্যাকচুয়ালি তুমি সমাসের নামটা বের করবা। ওকে, আশা করছি সবাই ক্লিয়ার। সো এই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখো, আমি যখন যেমন আজকে দ্বন্দ্ব সমাসটা পড়াইলেই তুমি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ওকে, আসো। ভাই ক্লাস রেকর্ড থাকবে না? না, যারা লাইভ ক্লাস করবে তারা এইভাবে, আমি ক্লাস শেষের 1 ঘন্টার মধ্যেই ক্লাসে ডিলিট করে দিব, ক্লাস রেকর্ড থাকবে না। আসেন এরপর চলে যাই, ব্যাস বাক্যে কোন কোন সমাসের ব্যাস বাক্যে কি থাকবে। যদি ব্যাস বাক্যে এবং ও আর থাকে তাহলে সেটা হয় কি দ্বন্দ্ব সমাস, সে যে যিনি যা থাকলে হয় কি কর্মধারয় সমাস, যদি বিভক্তি থাকে তাহলে হয় তৎপুরুষ সমাস, যে যা যার যাতে থাকলে হয় বহুব্রী সমাস, সমার থাকলে হয় দ্বিগু সমাস। ওকে, সো কোন সমাসের ব্যাস বাক্যে কি থাকবে? দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে থাকবে এবং অথবা ও অথবা আর, কর্মধারয়ের ব্যাস বাক্যে থাকবে যে সে যিনি যা, আর অনেক কিছু থাকতে পারে কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে। তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে বিভক্তি থাকবে, বহুব্রী সমাসের ব্যাস বাক্যে যে যা যার যাতে থাকবে, দ্বিগু সমাসের ব্যাস বাক্যে অলওয়েজ সমার থাকবে। ওকে, সো কোন সমাসের ব্যাস বাক্যে কোনটা থাকবে সেটা অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। আসো চলে যাই, মূলত তোমরা যদি যারা হচ্ছে এইচএসসি 25 বা 26 আছো, ওকে একটু বলে রাখি, এইচএসসি 25 বা 26 যদি কেউ থেকে থাকো, আমাদের অলরেডি একটা কোর্স চলমান আছে, ডাবল ইবিএ কোর্স। সেখানে হচ্ছে তোমার ইংলিশ, ইকোনমিক্স, বাংলা, আইসিটি। ওকে, সো 3-4টা সাবজেক্টে ক্লাস হয়, মূলত হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটির লাইভ ক্লাস হয়, আর ইকোনমিক্সের ক্লাসটা হচ্ছে আমরা গিফট হিসেবে রেকর্ড দিচ্ছি। সো 25 বা 26 যদি কেউ থেকে থাকো, কোর্সটা এখন এনরোল করোনি, তোমরা চাইলে এই নাম্বারে কল করে এনরোল করে নিতে পারো। ওকে, ক্লাস কিন্তু কোর্সের ক্লাস অলরেডি চলমান আছে, 1 সপ্তাহ হয়ে গেছে, আজকে আমার এই ক্লাস শেষে আবার কোর্সের ক্লাস আছে। সো যদি যারা এখন এনরোল করোনি তারা দ্রুত এনরোল করে নিতে পারো। ওকে, আলহামদুলিল্লাহ পিডিএফ দিলে ভালো হয়। পিডিএফ কীভাবে পাবেন অলরেডি বলে দিয়েছি, টাইমলাইন শেয়ার করলে, টাইমলাইন শেয়ারের স্ক্রিনশটে পেজে দিলেই পিডিএফ পেয়ে যাবেন। আসেন এরপর যাই, দ্বন্দ্ব সমাস সমান বিভক্তি বিশিষ্ট একাধিক বিশেষ্য পদে পরিণত হলে ওয়ান কাইন্ড অফ, এই যে উভয় পদের অর্থের প্রাধান্য থাকলে তাকে দ্বন্দ্ব সমাস বলে। আজকের মূল আলোচনা হচ্ছে আমাদের কি দ্বন্দ্ব সমাস, নেক্সট ক্লাসে আমরা কর্মধারয় নিয়ে আলোচনা করব। সো কি বলছিলাম, উভয় পদের অর্থের প্রাধান্য থাকলে দ্বন্দ্ব সমাস। উভয় পদটা কি এখানে, অর্থাৎ পরপদ, পরপদ এবং পূর্বপদ দুইটারই অর্থের প্রাধান্য থাকবে। ওকে, পূর্বপদ দুইটারই অর্থের প্রাধান্য থাকবে। যখন দুইটার অর্থের প্রাধান্য থাকবে তখন সেটা কোন সমাস হয়ে যাবে, দ্বন্দ্ব সমাস। ওকে, ফর এক্সাম্পল দেখো, মা বাবা, হাট বাজার ইত্যাদি। ওকে, দেখো এখানে মা বাবা, চিন্তা করো তো, যখন আমি মা বাবা বলি, যখন আমি মা বাবা বলি, এখন এই মা এবং বাবা যখন আমি বললাম, চিন্তা করো তো এখানে কি দুইটা আলাদা পার্সন নাকি একজন ব্যক্তি, দুইটা আলাদা ব্যক্তি নাকি একজনই, মানে এক ব্যক্তি? একটু চিন্তা করো তো, দুইটাকে আলাদা নাকি এক? দুইটাকে আলাদা পার্সন নাকি একই পার্সন? আলাদা। ফাহমিদুল সুলতান বলছে আলাদা, দেখো আলাদা পার্সন, রাইট? সো তার মানে আমি কি, মা বলতে আমি একজনকে বুঝাই, অর্থাৎ মায়ের একটা অর্থ আছে, বাবা বলতে আরেকজন ব্যক্তিকে বুঝাই, বাবার একটা অর্থ আছে, রাইট? সো দুইটাই যখন আলাদা আলাদা বুঝাবে, আলাদা আলাদা অর্থ বহন করবে, যখন দুইটি পদ মানে পূর্বপদ এবং পরপদ, আচ্ছা একটু ভেঙে লিখে দেই, যখন পূর্বপদ ও পরপদের আলাদা আলাদা অর্থ বহন করবে, আলাদা অর্থ বোঝাবে, তখন তা দ্বন্দ্ব সমাস হবে, দ্বন্দ্ব সমাস হবে। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবা, কি যখন পূর্বপদ ও পরপদের আলাদা অর্থ বোঝাবে তখন তা দ্বন্দ্ব সমাস হবে। দেখো পূর্বপদ মা, আলাদা একজন ব্যক্তি, বাবা আলাদা একজন ব্যক্তি, দুইটাই কি আলাদা অর্থবহ পদ, বা এটাও বলতে পারো যদি পূর্বপদ এবং পরপদ অর্থবহ হয়,
যদি পূর্বপদ এবং পরপদ দুটি পদই অর্থবহ হয় তখন সেটা কোন সমাস? দ্বন্দ্ব সমাস। এবং জাস্ট এদের মাঝখানে একটা ও বসায়া দিবা, মা ও বাবা, অথবা মা আর বাবা, অথবা মা এবং বাবা। ওকে, সো ব্যাস বাক্যে কি? এবং, অথবা ও, অথবা আর, এই তিনটা যে কোনো একটা বসায় দিবা, রাইট? দেখো আমি কিন্তু তোমাদেরকে বোঝাচ্ছি, যেটা বোঝাইলাম মাত্র, দেখো প্রত্যেকটা তুমি দেখে দেখেই এখন আইডেন্টিফাই করতে পারবা। দেখো আমি বললাম হাট বাজার, হাট অর্থ বাজার আর বাজার অর্থ বাজার, অর্থাৎ দুইটারই কি? অর্থবহ, দুইটাই কি? অর্থবহ, রাইট? দুইটারই কি? অর্থ আছে, অর্থ আছে। আমি একটা আবার বলে দিই, যদি পূর্বপদ ও পরপদ অর্থবহ হয়, তখন তা দ্বন্দ্ব সমাস। দেখো পূর্বপদকে হাট, এটার অর্থ কি? বাজার, মানে অর্থবহ মানে কি? পূর্বপদ এবং পরপদ দুইটারই অর্থ থাকবে, দুইটারই অর্থ থাকবে। যখন এমন কোন শব্দ থাকবে আমার, তখন সেটা কি? দ্বন্দ্ব সমাস। তার মানে দেখো আমার যদি পরীক্ষার প্রশ্নে আমার এমনই থাকবে যে হাট বাজার কোন সমাস এবং ব্যাস বাক্য কি, রাইট? আমি দেখেই বুঝতে পারতেছি হাটের অর্থ আছে, বাজারের অর্থ আছে, দ্যাট মিন্স আমার এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। মানে আমি দেখেই চিনে ফেলছি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। এখন আমি ব্যাস বাক্য করব, এটা ব্যাস বাক্য কি হবে? হাট ও বাজার, হাট ও বাজার, ব্যাস বাক্য একটা ও বসায় দিব, রাইট? আল্লাহ, সবাই ক্লিয়ার? নেক্সট ক্লাস কবে হবে সেটা জানাই দিব। নেক্সট ক্লাস প্রবলেমটি দেখে নেই, দাঁড়াও, রুটিন আপলোড করা হয়েছিল, তোমরা হয়তো পাও নাই। নেক্সট ক্লাস আছে সোমবার বিকেলবেলা আছে নেক্সট ক্লাস। ওকে, সোমবার আছে নেক্সট ক্লাস। ওকে, আসো, আশা করছি সবাই ক্লিয়ার। এখন আসো দ্বন্দ্ব সমাসের প্রকার ভেদে চলে যাই। যে এই সমাসের ব্যাস বাক্য তৈরি করার জন্য এবং ও আর, আরেকটা আছে তথা ইত্যাদি সংযোজক অব্যয় ব্যবহার করতে হয়। ওকে, সো মিলনার্থক দ্বন্দ্ব, প্রথমে দ্বন্দ্ব সমাসের প্রকার ভেদে চলে যাই। প্রথমটা কি? মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্বটা কি? দেখো, মিলন অর্থে যে সমাস হয় তাকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলে। কি বলে? মিলন অর্থে। ওকে, মিলন মানে তো বুঝো, রাইট? মিলন মানে তো বুঝো, মিলন অর্থে যে সমাস হয়। দেখো লতা পাতা, লতা পাতা, যেমন সাপোজ মনে করো একটা গাছ আছে, আমার গাছ, ওকে, একটা গাছ, আমি একটা এক্সাম্পল দিই, একটা গাছ, ওকে, এই দেখো একটা গাছ আছে, ঠিক আছে, এই যে গাছ মনে করো, ঠিক আছে, এটা হচ্ছে গাছ, ওকে, গাছ, এই যে গাছ। এখন গাছের মধ্যে তোমার কি আছে? পাতা আছে, রাইট? পাতা, আমি একটু ক্লিয়ার করলে বুঝতে পারবো, সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে আমার কি? গাছ, ঠিক আছে, গাছ। এখন গাছের মধ্যে এগুলো কি? ধরো পাতা, হ্যাঁ। এখন গাছের মধ্যে শুধু পাতাই থাকে, যে গাছের এগুলো কি? ডাল, রাইট? এগুলো ডাল না? এই ডালের মধ্যে তো পাতা আছেই, পাশাপাশি দেখবা এমন পেঁচানো পেঁচানো তোমার লতাও আছে, এমন পেঁচানো পেঁচানো চিকন লতা আছে। সো যখন লতা ও পাতা দেখবা, পাতার সাথে কিন্তু পাতার মানে গাছের ডালের সাথে পাতা চিকন হয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দেন হচ্ছে পাতা, মানে পাতা পর্যন্ত যায়। সো চিকন যে পেঁচানো যেটা থাকে সেটাকে বলা হয় লতা, আর পাতা হচ্ছে যেটা গাছের ডালের মধ্যে থাকে সেটা হচ্ছে পাতা। সো লতা আর পাতা মানে ওয়ান কাইন্ড অফ কি? মিলন হয়, এদের কি হয়? মিলন হয়। এরপর হচ্ছে কি? কালি কলম। দেখো তোমার কলম, হাতে যে কলমটা আছে রাইট নাও, সেটার ভিতরে দেখো কালি আছে। সো কালি এবং কলম, তাদের মিলন হয়েছে না? এরপর আসো মা বাবা, তাদের মিলন আছে। হাট বাজার, এটা অ্যাকচুয়ালি মিলন অর্থক না, এটা সমার্থক, এটা ভুল আসছে। ওকে, জিন পরি, দেখো জিন আর পরি। সো জিন মানে অ্যাকচুয়ালি আমরা সাধারণত পুরুষ যা জিন জাতিকে বোঝাই, আর পরি হচ্ছে কি? নারী জিন জাতিকে বোঝাই। সো জিন আর পরি তোমার হচ্ছে সেটা ওয়ান কাইন্ড অফ কি? মিলনার্থক দ্বন্দ্ব। পান ও তামাক, দেখো পানের মাঝখানে পান নেয়, পানের মাঝখানে এরপর হচ্ছে কি? সুপারি নেয়, জর্দা নেয়, এরপর হচ্ছে আরো অনেক কিছু নেয়। জর্দারে হচ্ছে কি? একটা তামাক, রাইট? সো পানের মাঝখানে যখন জর্দা নেওয়া হয়, সো পান আর তামাক কি? একটা মিলন বোঝায়, পান আর তামাকের, রাইট? মাছি ও মশা, এটা হবে না অ্যাকচুয়ালি, এটা মিলনার্থক দ্বন্দ্ব হবে না। ওকে, সেই দুইটা ভুল আসছে। আসো, সো মিলনার্থক দ্বন্দ্বটা কি বুঝতে পারছো? আশা করি সবাই ক্লিয়ার, যে অ্যাকচুয়ালি মিলন বোঝাবে,
মিলন বোঝালে সেটা কি মিলনার্থক দ্বন্দ্ব। সো মিলন কিভাবে বুঝবা, এটা তোমার নিজের চিন্তা করতে হবে, তোমার নিজের মানসিক দক্ষতাটা কাজে লাগাতে হবে যে অ্যাকচুয়ালি এখানে মিলন বোঝাইছে কি বোঝাই নাই। ওকে, তোমার সেটা একটু মানসিক দক্ষতা কাজে লাগাতে হবে, দক্ষতাটা। ওকে, লাইক হচ্ছে আমি বললাম কি জিন পরি, জিন বলতে হচ্ছে পুরুষ জিন জাতিকে বোঝায়, পরি বলতে নারী জিন জাতিকে বোঝায়। সো জিন জিন পরি। ওকে, মা বাবা যেটা হচ্ছে সব মা এবং বাবা, কালি কলম, সো কালি ও কলম। ওকে, সো আশা করতেছি সবাই মিলনার্থক দ্বন্দ্বটা ক্লিয়ার। পরবর্তীতে যায় আমাদের সম্বন্ধবাচক দ্বন্দ্ব। ওকে, এই যে মিলনার্থক দ্বন্দ্বের মধ্যে মা বাবা পাইছো, জিন পরি পাইছো, রাইট, এগুলো হচ্ছে কি সম্বন্ধবাচক দ্বন্দ্ব। ওকে, এগুলো আবার কি ওয়ান কাইন্ড অফ সম্বন্ধবাচক দ্বন্দ্ব। সো তুমি মিলনার্থক দ্বন্দ্ব দিলেও রাইট, সম্বন্ধবাচক দ্বন্দ্ব দিলেও রাইট, শুধু দ্বন্দ্ব দিলেও রাইট। ওকে, তুমি যেটাই দাও সেটাই রাইট। ওকে, আসো সম্বন্ধবাচক দ্বন্দ্ব মানে কি, দেখো সম্বন্ধ মানে হচ্ছে কি সম্পর্ক বোঝাবে, সম্বন্ধ বোঝাবে, সম্পর্ক বোঝাবে। তো সম্পর্ক সম্বন্ধ প্রকাশ দ্বন্দ্ব সমাস। ওকে, সম্বন্ধবাচক দ্বন্দ্ব কোনগুলো, যেগুলোতে সম্পর্ক বোঝায়। সো স্বামী ও স্ত্রী একটা সম্পর্ক, তাদের জামাই বউ, স্বামী ও স্ত্রী একটা সম্পর্ক। তারপর হচ্ছে জায়া ও পতি। ওকে, দম্পতি, জায়া মানে হচ্ছে কি, পতি মানে কি বলতে পারবা কেউ? জায়াপতি মানে হচ্ছে কি, এদিকে হচ্ছে স্বামী ও স্ত্রীরা একসাথে, এখানে দম্পতি বুঝাইছে। এটাকে আবার একশেষ দ্বন্দ্ব বলা হয়, একশেষ দ্বন্দ্ব বলা হয়। ভাই ও বোন, তাদের মাঝখানে একটা সম্পর্ক আছে, কি সে ভাই এবং বোন, তারা ভাই বোন, সম্পর্ক। তো সম্বন্ধবাচক দ্বন্দ্ব কোনগুলো হয়, যেগুলার মাঝখানে সম্পর্ক বোঝায়, যে দ্বন্দ্বগুলো সম্পর্ক বোঝায়। এরপর কি আছে মাতা ও পিতা, ছেলে ও মেয়ে, মা ও বাবা। ওকে, সেগুলো কি সম্বন্ধবাচক দ্বন্দ্ব। ঠিক আছে, এখন সে মাতা পিতারে তুমি মিলনার্থক দ্বন্দ্ব দিতে পারবা, ছেলে মেয়েরে তুমি মিলনার্থক দ্বন্দ্ব দিতে পারবা, কিন্তু ভাই বোনরে কি তুমি মিলনার্থক দ্বন্দ্ব দিতে পারবা? পারবা না, রাইট। সো ভাই বোনটা কি সম্বন্ধবাচক দ্বন্দ্ব। জায়া মানে স্ত্রী, পতি মানে স্বামী, এক্স্যাক্টলি। ওকে, আসো সো সম্বন্ধবাচক পদ কোনগুলা, দ্বন্দ্ব কোনগুলা, যেগুলাতে সম্পর্ক বোঝাবে। সমার্থক দ্বন্দ্ব অর্থাৎ সকল সমার্থক শব্দ, পৃথিবীর যত সমার্থক শব্দ আছে সেটা যদি পূর্বপদ এবং পরপদ যদি সমার্থক শব্দ হয়, সেটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। যেমন দেখো প্রেম, প্রীতি, প্রেম মানে তো প্রেমী মানে ভালোবাসা, প্রীতি মানেও ভালোবাসা। সো দুইটাই কি একটা আরেকটা সমার্থক শব্দ। সো দুইটা যখন পূর্বপদ এবং পরপদ যখন একটা একটা সমার্থক হয়, তখন সেটা কোন দ্বন্দ্ব হয়? সমার্থক দ্বন্দ্ব হয়। টাকা ও করি, টাকা মানে তো টাকা, করি মানেও টাকা। ওকে, সো একটা একটার কি সমার্থক, যেহেতু পূর্বপদ এবং পরপদ একটা একটা সমার্থক, দ্যাট মিনস সেটা কি সমার্থক দ্বন্দ্ব। লজ্জা ও শরম, লজ্জা মানে তো হচ্ছে লজ্জা, শরম মানেও লজ্জা। ঠিক আছে, এরপরে যে হাট বাজার। ওকে, হাট বাজার, হাট মানে হচ্ছে বাজার, বাজার মানেও বাজার। সো একটা একটার কি সমার্থক, তার মানে সমার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব সকল বিপরীত শব্দ, বিপরীতার্থক দ্বন্দ্ব কি সকল বিপরীত শব্দ, সমার্থক দ্বন্দ্ব হচ্ছে সকল সমার্থক শব্দ। যেমন বিপরীত দ্বন্দ্ব কি সুখ দুঃখ, দেখো সুখ ও দুঃখ, সুখ দুঃখ, সুখ মানে সুখী, দুঃখ মানে কষ্ট, যে কষ্ট আছে, সুখ দুঃখ। ওকে, রাইট। বিপরীত আয় ব্যয়, সো আয় মানে ইনকাম, ব্যয় মানে খরচ, আয় ব্যয় বিপরীতার্থক দ্বন্দ্ব। জমা ও খরচ, জমা মানে যেটা হচ্ছে তুমি সেভ করো, খরচ মানে যেটা তুমি খরচ করো, জমা ও খরচ বিপরীতার্থক দ্বন্দ্ব। ধনী ও গরিব, ধনী মানে হচ্ছে কি যার খুব টাকা পয়সা, গরিব মানে যার টাকা পয়সা নাই, রাইট। সো ধনী ও গরিব একজন আরেকজনের বিপরীত, সো বিপরীতার্থক দ্বন্দ্ব। ঠিক আছে, বেসিক পরীক্ষা হবে রিটেন, তো সো এটা রিটেন কিভাবে পরীক্ষা দিবা, দ্যাটস পরীক্ষাটা আজকে নাই, কারণ বাংলা তো তোমার সেকেন্ড পেপার তো এমসিকিউ না, প্রথম পত্র হইলে এমসিকিউ দেওয়া যায়, বাট সেকেন্ড পেপার তো এমসিকিউ তোমার রিটেন। এটা একশেষ দ্বন্দ্ব। আসো একশেষ দ্বন্দ্বটা কি, যখন প্রধান পদটি অন্য পদের অর্থ নির্দেশ করে এবং অন্য পদগুলো লোপ পায়। কি, যখন প্রধান পদটি অন্য পদের অর্থ নির্দেশ করে এবং অন্য পদের অর্থ লোপ পায়, সেটাই হচ্ছে কি একশেষ দ্বন্দ্ব। ফর এক্সাম্পল আমি যদি বলি আফসানা ও তার বোনেরা, দেখো আমি কি বলছি আফসানা ও তার বোনেরা। সাপোজ মনে করো কি আফসানার বোন কে আছে, আফসানা, তারপর হচ্ছে রিয়া আছে, তারপর হচ্ছে কি তাসফিরা আছে, তাসরিফা আছে। সো আফসানা এবং তার বোনেরা বললাম। সো আমি কি বলছি,
যখন প্রধান পদটি অন্য পদের অর্থে নির্দেশ করে এবং অন্য পদগুলো লোপ পায়। এখন আমি কি বলছি, আফসানা ও তার বোনেরা, তার মানে কে লোপ পাবে, তার বোনেরা লোপ পাবে, রাইট, তার বোনেরা। তখন আমি কি বললাম, আফসানারা, ওকে, আফসানা ও তার বোনেরা, এটার সমস্ত পদটা কি হবে, আফসানারা। যখন আমি আফসানারা বলবো তখন এটা ব্যাস বাক্য কি, আফসানা ও তার বোনেরা, ওকে। সো প্রধান পদ হচ্ছে আফসানা, এই আফসানা বাদে বাকি পদগুলো কি লোপ পাইছে, কে, এই যে ও তার বোনেরা, সো বোনেরা লোপ পাইছে। সো এরকম যখন প্রধান পদ বাদে অন্য পদগুলা লোপ পাবে তখন সেটা কোন সমাস, একশেষ দ্বন্দ্ব সমাস, ওকে। এরপর আসে আমি বললাম সে ও তুমি তোমরা, আচ্ছা এটা অ্যাকচুয়ালি ভুল আসছে, পিডিএফ অ্যাকচুয়ালি আমি এটা আমি তোমাদের পিডিএফটা আমি সলভ করে দিব, একটু টাইম লাগবে, বাট আমি ওই যে বৃষ্টির কারণে তাড়াহুড়া করে আসছি, কাজ করতে পারি নাই প্রপারলি। তুমি আমি ও আমরা, তুমি ও আমি আমরা, এটা অ্যাকচুয়ালি আসবে তুমি আমি ও আমরা, ওকে, তুমি আমি ও আমরা, ওকে, না সরি ঠিক আছে, তুমি ও আমি কি হবে, ব্যাস বাক্য আমরা। দেখো তুমি ও আমি ব্যাস বাক্যে কি হবে, আমরা। সে ও তুমি ব্যাস বাক্য কি হবে, তোমরা। দেখো সে ও তুমি ব্যাস বাক্য কি হবে, তোমরা। তুমি ও আমি ব্যাস বাক্য কি হবে, আমরা। তার মানে বাদ যাচ্ছে কে, বাদ যাচ্ছে এখানে সে, বাদ যাচ্ছে এখানে তুমি। সো প্রধান পদটা কে আছে, যে প্রধান পদ তোমরা, মানে প্রধান পদকে তুমি, আমরা প্রধান পদকে আমি। সো যে আমি বাদে কে বাদ যাচ্ছে, তুমি বাদ যাচ্ছে, সে বাদ যাচ্ছে, ওকে। সো যখন প্রধান পদ বাদে অন্য পদগুলো লোপ পাবে তখন সেটা কি হবে, সেটা হবে একশেষ দ্বন্দ্ব সমাস, ওকে। আসো বহুপদী দ্বন্দ্ব, এটা খুব সোজা, জাস্ট এক কথায় তোমার একের অধিক পদ থাকবে, যখন দুইয়ের বেশি, দেখো দ্বন্দ্ব সমাসে আমরা যতগুলো এতক্ষণ দেখাইছি দুইটা পদ, রাইট, পূর্বপদ এবং পরপদ, কিন্তু বহুপদী দ্বন্দ্বে 3টা 4টা 5টা 6টা, মানে দুইয়ের বেশি পদ থাকলে সেটা বহুপদী দ্বন্দ্ব, সেটা তোমার কিছু দেখার দরকার নাই। লাইক দেখো সাহেব বিবি ও গোলাম, ওকে, সাহেব বিবি গোলাম, মানে দেখো দুইটার বেশি পদ আছে না, সো দুইটার বেশি পদ দেখবা সেটা বহুপদী দ্বন্দ্ব সমাস, শেষ। সাহেব বিবি ও গোলাম, নাক কান গলা, নাক কান গলা, পা হাত, ওকে, হাত পা নাক, এই যে একের অধিক যখন তুমি পদ দেখবা তখন সেটা হচ্ছে কি তোমার বহুপদী দ্বন্দ্ব, রাইট। এই যে সাহেব বিবি ও গোলাম, এটা ব্যাস বাক্য কি হবে, সাহেব বিবি ও গোলাম, ওকে। হাত পা, আমি যদি বলি হাত পা কান, ব্যাস বাক্য কি হবে, হাত পা ও কান, ওকে। আমি যদি বললাম নাক কান গলা, কি হবে, নাক কান ও গলা, ঠিক আছে ভাইয়া। আপনি শুধু একাই ঢাকা, আমি ঢাকা, তোমাদের ফাহাদ ভাইয়া ঢাকা, আমরা যাইনি। আসো পরবর্তী যে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বটা কি, সমসমান পদগুলোর বিভক্তি লোপ না পেয়ে সমাস হলে, মানে সোজা কথায় পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ প্লাস পরপদ দুইটাতেই হচ্ছে কি বিভক্তি থাকবে, ইজ ইকুয়াল টু বিভক্তি, মানে পূর্বপদ এবং পরপদ যখন দেখবা দুই পদেই বিভক্তি যুক্ত আছে তখন সেটা কোন সমাসের উদাহরণ, অলুক দ্বন্দ্বের উদাহরণ। দেখো ধনে ও জলে, ওকে, সমস্ত পদে দেখবা ধনে ও জনে, ওকে, ধনে ও জনে। সো পূর্বপদেও এ বিভক্তি আছে, পরপদেও এ বিভক্তি আছে, যখন দুইটার মধ্যে বিভক্তি আছে অলুক দ্বন্দ্ব। মায়ে ও ঝিয়ে দুইটার মধ্যে কি এ বিভক্তি আছে, ঘরে ও বাইরে দুইটার মধ্যে এ বিভক্তি আছে। দেখো আমি যদি বললাম সাপে নকুলে, ওকে, আমি যদি বলি ওহি নকুল, আসো ওহি নকুল, ওকে। দেখো ওহি নকুল, আমি যদি বললাম সাপে নকুলে, ওকে। দেখো এইখানে সাপে নকুলে মানে হচ্ছে কি, ওহি মানে সাপ, নকুল মানে বেজি, সাপে নকুলে মানে সাপ তো সাপই, নকুল মানে বেজি। দেখো দুইটার অর্থই কিন্তু সেম, কিন্তু দুইটা দুই সমাস, কেন বলতে পারবা? দেখো সাপের মধ্যে আমার কে আছে, এ বিভক্তি আছে, নকুলের মধ্যে আমার কে আছে, এ বিভক্তি আছে, দ্যাট মিন্স পূর্বপদ পরপদ দুইটার মধ্যে আমার বিভক্তি আছে, দুইটার মধ্যে বিভক্তি থাকলে কোন সমাস, অলুক দ্বন্দ্ব সমাস। কিন্তু ওহির মধ্যে আমার বিভক্তি নাই, নকুলের মধ্যে আমার বিভক্তি নাই, এই দুইটার মধ্যে আমার বিভক্তি নাই, যখন এই দুইটার মধ্যে বিভক্তি নেই আমি এই দুইটারে অলুক দ্বন্দ্বে দিতে পারবো না,
আমার এই দুইটাকে কি দিতে হবে, বিরোধার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব। কেন, দেখবা সাপ আর বেজির মধ্যে একটা শত্রুতা আছে। সাপুরে যখন সাপ খেলায় সে হচ্ছে কি একটা বেজি নিয়ে আসে, সো সাপ আর বেজির মধ্যে একটা শত্রুতা আছে। সো দ্যাট মিনস ওহি নকুল হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। যখন আমি বলবো সাপে নকুলে, তখন হচ্ছে আমার কি হবে, সেটা অলুক দ্বন্দ্ব। ওকে, সাপে নেউলে, সরি হ্যাঁ এক্স্যাক্টলি, সাপে নেউলে, নেউলে নেউলে, সাপে নেউলে কোন সমাস, অলুক দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, ব্যাস বাক্য কিভাবে বের করবো, জাস্ট এই যে এগুলোর মাঝখানে ও বসায় দিবা, সাপে ও নেউলে, ওহি ও নকুল, ঘরে বাইরে, ঘরে ও বাইরে, জাস্ট এদের মাঝখানে ও বসায় দিবা, ব্যাস বাক্য হয়ে গেছে। জাস্ট এদের মাঝখানে কি বসে দিবা, ও বসায় দিবা, ব্যাস বাক্য হয়ে গেছে। আসলে যারা হচ্ছে এইচএসসি 25 আছো বা 26 আছো, তোমাদের জন্য একটু বলে রাখি, এইচএসসি 25 বা 26 তোমাদের হচ্ছে পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে। সো আমরা মূলত 25 টার্গেট করে পড়াচ্ছি। 26 যদি কেউ কোর্সে এনরোল করতে চাও, তোমাদের প্রায় 65% পড়া কমপ্লিট হয়ে যাবে, কারণ তোমাদের হচ্ছে 25-এর শর্ট সিলেবাস, তোমাদের ফুল সিলেবাস। সো 25-এর সাথে তুমি কোর্সটা করলে তোমার প্রায় 65% কমপ্লিট হয়ে যাবে। আর এখানে হচ্ছে তুমি বাংলার জন্য 30টা, ইংরেজির জন্য 40টা, আইসিটির জন্য 40টা। বাংলায় আমি প্রথম, দ্বিতীয় বোর্ডটা আমি ক্লাস নিব, ইংরেজি ক্লাস নিবে তোমাদের আলিফ ভাইয়া এবং মহসিন ভাইয়া, আর আইসিটি ক্লাস নিবে তোমাদের হাবিব ভাইয়া। ওকে, সো লেকচার শিট পিডিএফ থাকবে, এবং এগুলো মূলত মডেল টেস্টটা মূলত এমসিকিউর উপর হবে, আর অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট বা ফাইনাল মডেল টেস্ট এগুলো হচ্ছে মূলত এমসিকিউর উপর হবে। ওকে, সো যারা হচ্ছে আমাদের ডাবল ইভিএ কোর্সটা মূলত হচ্ছে কি বাংলা, ইংরেজি, আইসিটি। ওকে, আর হচ্ছে অর্থনীতি ক্লাসটা হচ্ছে রেকর্ডেড থাকবে। তো বাংলা, ইংলিশ, আইসিটি তুমি লাইভ পাবা, আর অর্থনীতিটা হচ্ছে কি রেকর্ডেড পাবা। বর্তমানে হচ্ছে কোর্সে অফারে 1199 টাকায় ভর্তি চলতেছে। তো তোমরা চাইলে দ্রুতই ভর্তি নিতে পারো। এই নাম্বারে কল করে 01810103012, এই নাম্বারে কল করে তোমরা জয়েন হয়ে নিতে পারো। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। মূলত হচ্ছে আজকে দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছি। নেক্সট সোমবার, অর্থাৎ কয় তারিখ একটু বলে রাখি সবাইকে, সোমবার হচ্ছে 10 তারিখ। ওকে, সো 10 তারিখ আমাদের সমাসের সেকেন্ড ক্লাস। আমি বলছি সমাস তোমাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে দিব, টোটালি ফ্রি পড়াবো সমাসের টপিকটা। সো সমাস হচ্ছে কি আগামী নেক্সট 10 তারিখ বিকাল 5:45। ওকে, সো দেখা হচ্ছে ইনশাল্লাহ 10 তারিখ সবার সাথে। সো সবাই সেকেন্ড লেকচারের জন্য প্রস্তুত থাকবা। আর যদি কারো ভালো লাগে ক্লাসটা, যারা 25 আছো বা 26 আছো, দেখবা কমেন্টে একটা গ্রুপ লিংক পিন করা আছে, সেই গ্রুপে জয়েন হয়ে নাও। মানবিক বিভাগের কোনো কোর্স আছে, মানবিক বিভাগের আমরা রেকর্ডেড কোর্স করা হচ্ছে, সেটা হচ্ছে জাস্ট অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, ইতিহাস, যুক্তিবিদ্যা, এই 5টা সাবজেক্টের কোর্স আছে, আর আলাদা কোনো সাবজেক্টের কোর্স নাই। ওকে, আসো। সো অর্থনীতি রেকর্ডেড ক্লাস পাবা, আর বাংলা, ইংলিশ, আইসিটির লাইভ ক্লাস পাবা। তোমরা যদি 25-এ যদি কেউ থাকো বা 26-এ কেউ থাকো, চাইলে দ্রুতই এনরোল করে নিতে পারো। ওকে, আর যদি কারো প্রবলেম থাকে ফিনান্সিয়ালি, সো সেক্ষেত্রে হয়তো আমরা অল্প কিছু, সামান্য কিছু কনসিডার করি, কারণ ফিটা অলরেডি অনেক কম। আমাদের কোর্স ফিটা তোমরা অলরেডি জানো যে অনেক হাই থাকে, কারণ আমরা ওইরকম ভালো একটা সার্ভিস দিয়ে থাকি। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে ক্লাসে। সবাই ভালো থাকবে। নেক্সট 10 তারিখ সবার সাথে দেখা হচ্ছে। আর আগামীকাল কিন্তু তোমাদের আইসিটি ফ্রি ক্লাস আছে 5:45। ওকে, সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সকলের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।